নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স বা মেজর সিসি 7th পেপারের সাজেশান। 2025 সালে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স বা মেজর এক্সাম দেবে, ফাইনাল এক্সাম দেবে, তাদের জন্য এই সাজেশান। এই পেপারে রয়েছে কথা সাহিত্য অর্থাৎ উপন্যাস এবং ছোট গল্প। আমি তোমাদের বারবার বলেছি যে টেক্সটগুলো খুব ভালো করে পড়বে, কারণ তোমাদের সেমিস্টারটাই অর্থাৎ ফোর্থ সেমিস্টারের বাংলা অনার্সের সমস্ত পেপারটাই টেক্সটের উপর দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? তাই অবশ্যই করে টেক্সট খুব গুরুত্বপূর্ণ। আমি শর্ট কোশ্চেনগুলো দেবো, শর্ট কোশ্চেনের ভিডিও আমি আপলোড করবো, চিন্তা নেই, কিন্তু তোমাদের কাজ হবে টেক্সটগুলো খুব ভালো করে পড়া। টেক্সট যদি খুব ভালো করে পড়া থাকে তাহলে তোমাদের 1 আর 5 নিয়ে চিন্তা করতে হবে না। সাজেশন আমি যেগুলো দেবো শুধু সেগুলোই ফলো করবে, কিন্তু শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই করে তোমাদের টেক্সটের বিকল্প কিছু হয় না, হবেও না। তাই টেক্সট খুবই গুরুত্বপূর্ণ। টেক্সট পড়া থাকলে তাহলে তোমাদের কি বলতো 1-5 যেমন হবে, ঠিক তেমনই যে 15 কোশ্চেনগুলো সেগুলোও তোমরা ভালো পারবে। দেখো, আমার টার্গেট থাকবে 80 থেকে 85% মার্কস পাওয়া। 80% মার্কস অ্যাট এনি কস্ট পেতে হবে, সেইভাবে পড়াশোনা করতে হবে, বুঝা গেছে? 80% মার্কসের দিকে টার্গেট করো, তাহলে কিন্তু সম্ভব হবে নিজের স্বপ্নটাকে পূরণ করা। এমনিতে তোমাদের 4 বছরের যদি এক্সটেনশন নিতে চাও, 4 বছরের কোর্সটা যদি কমপ্লিট করতে চাও, তাহলে কিন্তু 75% মিনিমাম পেতে হবে। অর্থাৎ রিসার্চ যদি করতে চাও তাহলে মোটামুটি টার্গেট রাখো 80%। আর 80% মার্কস পেতে গেলে কিন্তু অবশ্যই প্রচুর পড়াশোনা করতে হবে, এটা মাথায় রাখবে। কারণ দেখো, 80% মার্কস পাওয়া বাংলাতে কিন্তু কম ব্যাপার নয়, চারটেখানি কথা নয়। তাই অবশ্যই খুব ভালো করে টেক্সট পড়বে। শর্ট কোশ্চেন 15টা নিতেই হবে, শর্ট কোশ্চেন 15 নম্বর চাই। ঠিক আছে, তাহলে আমি দিয়ে দিচ্ছি। প্রথম মডিউলে রয়েছে কপালকুণ্ডলা উপন্যাস, খুব ভালো করে পড়ো। আমি সমস্ত শর্ট কোশ্চেনগুলো দিয়ে দেবো, আমি শর্ট কোশ্চেন একটা ভিডিও দিয়ে দেবো, প্রত্যেক পেপার ধরে ধরে দিয়ে দেবো, চিন্তা নেই। আর যেগুলো দিচ্ছি সেগুলোই করো। আর এখনও পর্যন্ত যারা নোটস সংগ্রহ করোনি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। যারা অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। প্রথম মডিউলে রয়েছে কপালকুণ্ডলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখান থেকে করবে নবকুমার চরিত্র। কপালকুণ্ডলা উপন্যাসে নবকুমার চরিত্র, কপালকুণ্ডলা উপন্যাসে কপালকুণ্ডলা চরিত্র হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে কপালকুণ্ডলা উপন্যাসের মতিবিবি চরিত্রটি আলোচনা করো। কপালকুণ্ডলা উপন্যাসের মতিবিবি অর্থাৎ 3টে চরিত্র, কপালকুণ্ডলা, নবকুমার, মতিবিবি চরিত্র। তারপরে প্রশ্ন হচ্ছে কপালকুণ্ডলা কোন শ্রেণীর রচনা, যুক্তিসহ আলোচনা করো। কপালকুণ্ডলা উপন্যাসটি কোন শ্রেণীর রচনা, যুক্তিসহ আলোচনা করো। অথবা কপালকুণ্ডলা উপন্যাসে ইতিহাস অংশের তুলনায় রোমান্স প্রাধান্য পেয়েছে, অর্থাৎ এই উপন্যাসকে ঐতিহাসিক উপন্যাস বলা হয় না রোমান্স শ্রেণীর উপন্যাস বলা হয়, সে সম্পর্কে আলোচনা করতে হবে। বুঝা গেছে? একে ঐতিহাসিক উপন্যাস না রোমান্স শ্রেণীর উপন্যাস বলা হয়, সে সম্পর্কে আলোচনা করতে হবে। ক্লিয়ার? পরের প্রশ্ন হচ্ছে কপালকুণ্ডলা উপন্যাসে প্রকৃতির ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। অতিপ্রাকৃত উপাদান বা প্রকৃতির ভূমিকা, অতিপ্রাকৃত উপাদান বা প্রকৃতির ভূমিকা বা নিয়তির ভূমিকা, এটা করবে। পরের প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক উপাদান অর্থাৎ ঐতিহাসিক উপন্যাস বলা যায় কিনা তা আলোচনা করো। কপালকুণ্ডলা উপন্যাসকে ঐতিহাসিক উপন্যাস বলা যায় কিনা তা আলোচনা করো। হয়েছে? এই কপালকুণ্ডলা থেকে এইগুলোই করো, এই প্রশ্নগুলো করে যাও। আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, চিন্তা নেই। এবার যাবো পদ্মা নদীর মাঝি, মানিক বন্দ্যোপাধ্যায়। টেক্সট অবশ্যই পড়বে, এটা খুব ভালো উপন্যাস, দুটো উপন্যাসই খুব ভালো, আমাদের এই পেপারটা খুব দারুণ। পদ্মা নদীর মাঝি থেকে করবে কুবের চরিত্র, কুবেরের চরিত্রটা করবে কুবেরের চরিত্র, মালা চরিত্র, হোসেন মিয়া, ময়নাদ্বীপের ভূমিকা। আঞ্চলিক উপন্যাস বলা যায় কিনা তা আলোচনা করো। আঞ্চলিক উপন্যাস বলা যায় কিনা তা আলোচনা করো। কপিলা চরিত্র, কুবের, মালা, হোসেন মিয়া, 3টে চরিত্র, কপিলা চরিত্র 4টে চরিত্র। এইবারে আঞ্চলিক উপন্যাস বলা যায় কিনা তা আলোচনা করো। ময়নাদ্বীপের ভূমিকা, এই কটা। আর নদী অধিষ্ঠিত নিম্নবর্গের জীবনচিত্র যেভাবে উদ্ভাসিত হয়েছে তার বিবরণ দাও। নদী অধিষ্ঠিত নিম্নবর্গের জীবনচিত্র যেভাবে উদ্ভাসিত হয়েছে তার পরিচয় দাও। অথবা পদ্মা নদীর মাঝি উপন্যাসে পল্লীর বাস্তব জীবনচিত্রের প্রতিফলন কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। অথবা ধীবর পল্লীর বাস্তব জীবনচিত্রের প্রতিফলন কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। হয়েছে? আর অতিরিক্ত হিসাবে করে রাখবে পদ্মা নিছক পটভূমি মাত্র নয়, তার জীবন্ত চরিত্র হয়ে উঠেছে। পদ্মা নিছক পটভূমি মাত্র নয়, তার জীবন্ত চরিত্র হয়ে উঠেছে। হয়েছে? একটা এক্সট্রা দেখে রাখতে পারো এটা, বিশেষ করে যারা ভালো স্টুডেন্ট। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি বাস্তববাদী আঞ্চলিক উপন্যাস হিসাবে শুরু হয়ে শেষে পরিণত হয়েছে রোমান্টিক ব্যক্তি চরিত্র কেন্দ্রিক উপন্যাসে।
উপন্যাসের ঘটনা প্রবাহ ও চরিত্র চিত্রণ বিশ্লেষণ করে মন্তব্যটির যথার্থতা বিচার করো। এই কটা। এবার যেমন রবীন্দ্র ছোট গল্প, খুব ভালো ভালো বাছাই করা ছোট গল্প বলা যায়, তাই সবকটা গল্প পড়বে, দারুণ দারুণ ছোট গল্প। এবং এটা গুরুত্বপূর্ণ যে ছোট গল্পগুলো থেকে একটাই করে নোটস মুখস্থ করবে, ছোট গল্পগুলো থেকে একটাই করে নোটস মুখস্থ করবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আবারও রিপিট, ছোট গল্প থেকে একটাই করে নোটস। তবে যেমন প্রশ্ন পড়বে তেমন লিখতে হবে, হ্যাঁ, কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু অ্যান্সার করতে হবে। কিন্তু একটা করে নোটস মুখস্থ করবে, প্রথমে ভূমিকা একটু অল্প করে দেবে, শেষে মোটামুটি দিয়ে দেবে। ধরো নামকরণ পড়েছে, নামকরণ সার্থকতা, নামকরণ যথাযথ সার্থক হয়েছে। ছোট গল্প হিসেবে যথাযথ সার্থক হয়েছে, এরকম হবে। মোটামুটি 1-2 লাইন লিখে দিতে হবে শেষে, কোশ্চেন অনুযায়ী অ্যান্সার। তাহলে প্রথম লিখে নাও, দেনা পাওনা গল্পে সমাজ বাস্তবতা কতটা ফুটে উঠেছে, বা দেনা পাওনা গল্পে সমাজ বাস্তবতার পরিচয় দাও, অথবা দেনা পাওনা গল্পের নামকরণ। এখানে কিন্তু এগুলো থেকে লাইন তুলে 5ও আসবে। যেমন যদি টাকা দাও তাহলেই অপমান, আর একটা কোশ্চেন হচ্ছে, এবার 20,000 টাকা পণ হাতে হাতে আদায়। এরকম লাইন তোলা প্রশ্ন হবে। পরের প্রশ্ন হচ্ছে, মেঘ রৌদ্র গল্পের নামকরণ করবে। আচ্ছা, দেনা পাওনা গল্প থেকে তোমরা 5-এর জন্য করবে নিরুপমা চরিত্র, এটা করবে। আবার এটা 15ও আসতে পারে, ওই একটা নোটস করলে কিন্তু হয়ে যাবে। আর যে চরিত্রগুলো রয়েছে বা লাইন তোলা প্রশ্ন টেক্সট পড়া থাকলে হয়ে যাবে। পরের প্রশ্ন তাহলে, মেঘ রৌদ্র গল্পের নামকরণ, এটা করবে। তারপর হচ্ছে, মণিহারা গল্পের অতিপ্রাকৃত উপাদান, বা মণিহারা গল্পকে অতিপ্রাকৃত গল্প বলা যায় কিনা তা আলোচনা করো। নিশীথে গল্পের মধ্যে অতিপ্রাকৃত উপাদান কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। এক রাত্রি গল্পটি ছোট গল্প হিসাবে কতটা সার্থক, বা এক রাত্রি গল্পের নামকরণ, বা লাইন তুলে দিতে পারে, সেই একটাই নোটস করলে হয়ে যাবে। আমার এই পরমায়ুর মধ্যে যে কোটেশনটা রয়েছে এটা করবে। শুভা গল্প থেকে করবে শুভা চরিত্র, বা মুক ও বধির মেয়ের জীবন যন্ত্রণার ছবি কতটা ফুটে উঠেছে। হয়েছে। অতিথি গল্প থেকে করবে অতিথি গল্পের নামকরণ, তারাপদ চরিত্র। ল্যাবরেটরি গল্প থেকে করবে সোহিনী চরিত্র, নারী সত্তার ছবি। ল্যাবরেটরি গল্প থেকে করবে তাহলে সোহিনী চরিত্র, নারী সত্তার ছবি কতটা ফুটে উঠেছে। এই কটা মোটামুটি যে গল্প কটা দিলাম, এই কটা ভালো করে করো। আর আমি আছি, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো। টেক্সট পড়ো, নোটসগুলো পড়ে নাও। এখান থেকে আমি কমাবো, নিশ্চিত থাকো, এখান থেকে কমাবো। কারণ সবকটা গল্প পড়তে হবে একের জন্য, কিন্তু 15-এর জন্য আমি কটা মেনশন করে দেবো। এখন এগুলো পড়ো, যেগুলো দিলাম এই কটা 1-2 বার করে রিডিং দাও। তাও একটু হালকা করে বলে রাখি তোমাদের, এক রাত্রি, মেঘ রৌদ্র, দেনা পাওনা খুব ভালো করে করো। রিপিট, দেনা পাওনা, মেঘ রৌদ্র, এক রাত্রি, মণিহারা ভালো করে করো। মণিহারা বা নিশীথে মোটামুটি যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে। মণিহারা আসবে, নিশীথে আসবে না, নিশীথে আসবে, মণিহারা আসবে না, কারণ দুটো এক শ্রেণীর গল্প। তাহলে মোটামুটি মণিহারাটাই করো, নিশীথেও তো করতে হচ্ছে। আর অতিথি গল্পের নামকরণ বা তারাপদ চরিত্র, এটা 5-এ আবার আসতে পারে। অতিথি গল্পের নামকরণ বা তারাপদ চরিত্র, ব্যাস। যেমন সোহিনী চরিত্র, এরকম কয়েকটা কোশ্চেন মোটামুটি খুব ইম্পর্টেন্ট। কারণ অতিথি গল্পের তারাপদ খুব ভালো, বা সোহিনী এটাও ভালো। মোটামুটি এই কটা একটু দেখে রাখো, আর যে কটা গল্প মেনশন করলাম খুব ভালো করে করো। তবে আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, চিন্তা নেই, সঙ্গে থাকো। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ মিস করবে না। যেগুলো দেবো সেগুলোই করবে, 100% কমন পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে।